গুজরাটের অন্ধকার গলিগুলোতে আইনের তোয়াক্কা না করেই গোপনে তৈরি করা হয় নিষিদ্ধ লাল পানি। এই গল্পের নায়ক রাইস ছোটবেলা থেকেই এমন এক পরিবেশে বড় হয়েছে। গুজরাটে এই লাল পানির ব্যবসা আইনত দণ্ডনীয় হলেও বাস্তবে প্রতি বছর এখানে প্রায় ২৫,০০০ কোটি টাকার কালোবাজারি চলে। আর এই অসাধ্য সাধন হতো না যদি সেখানে রাইসের মতো তীক্ষ্ণ বুদ্ধির কেউ না থাকত। ছোটবেলায় রাইস যখন তার বন্ধু সাদিককে নিয়ে স্কুলে যেত, তখন চোখের সমস্যার কারণে সে বোর্ডের লেখা কিছুই দেখতে পেত না। এর জন্য তাকে শিক্ষকের মারও খেতে হতো। অভাবের কারণে রাইসের মায়ের পক্ষে চশমা কিনে দেওয়া সম্ভব ছিল না, কিন্তু জেদি রাইস চশমা ছাড়া স্কুলে যেতে নারাজ। তাই মাঝরাতে সে আর সাদিক মিলে এক দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে বসে। তারা সরকারি অফিস থেকে মহাত্মা গান্ধীর মূর্তির চোখের চশমাটি খুলে নিয়ে আসে। একবার পুলিশি তল্লাশি এড়াতে রাইস মাঝ রাস্তায় দাঁড়িয়ে শীষ বাজিয়ে সংকেত দেয়, যা শুনে লাল পানির কারবারিরা সব মাল লুকিয়ে ফেলে। পুলিশ সেখানে পৌঁছে কিছুই খুঁজে না পেয়ে রাগের মাথায় ছোট্ট রাইসকে চড় মারে। তখন রাইসের মাথাকে আগলে নিয়ে পুলিশের সামনেই বুক ফুলিয়ে এক ঐতিহাসিক কথা বলেন, কোনো ধান্দাই ছোট নয়, আর ধান্দার চেয়ে বড় কোনো ধর্ম নেই। তবে মা তাকে এটাও বুঝিয়ে বলেন যে ব্যবসা ততক্ষণই ভালো যতক্ষণ তা দিয়ে কারো ক্ষতি হচ্ছে না। এই শিক্ষা মনে গেঁথে নিয়ে রাইস বড় লক্ষ্য স্থির করে। সে সাদিককে নিয়ে এলাকার বড় ডন জয়রাজ শেঠের কাছে যায়, যে পুরো এলাকায় বিদেশি লালপানির একছত্র অধিপতি। জয়রাজ শেঠের ডেরায় রাইসকে তার চশমার জন্য ব্যাটারি বলে বিদ্রুপ করা হয়, কিন্তু রাইস দমে না গিয়ে শান্ত মাথায় বুদ্ধির পরিচয় দেয়। সে স্কুলের ব্যাগের ভেতর খবরের কাগজ পেঁচিয়ে লাল পানির বোতলগুলো এমনভাবে সাজায় যে বাইরে থেকে বোঝার উপায় থাকে না। যাওয়ার সময় তাকে ব্যাটারি বলে খ্যাপানো লোকটির পিঠে জ্যামিতি বক্সের কম্পাস গেঁথে দিয়ে ঠান্ডা গলায় সে সতর্ক করে দেয়, ব্যাটারি নেহি বলনে কা। রাইসের সাহস আর বুদ্ধি দেখে জয়রাজ মুগ্ধ হয় এবং তাকে নিজের দলে পাকাপাকি কাজ দেয়। সময় বয়ে যায়। রাইস আর সাদিক এখন টকবগে যুবক। দীর্ঘদিনের বিশ্বস্ততায় রাইস এখন জয়রাজের ডান হাত। ঠিক এই সময় পর্দায় ঘটে রাইসের সেই ধামাকা এন্ট্রি। এক পুলিশ অফিসার জয়রাজের মাল ভর্তি ট্রাক আটকে চাকার হাওয়া ছেড়ে দিলে রাইস সেখানে উপস্থিত হয়। সে প্রথমে শান্তভাবে ঘুষ দিয়ে মিটমাট করতে চাইলেও অফিসার তাকে অপমান করলে রাইস তার আসল রূপ দেখায়। সে অফিসারকে টেনে নিয়ে ট্রাকের চাকায় পাম্প দিতে বাধ্য করে এবং বুঝিয়ে দেয় যে তার কাছে আত্মসম্মান সবার উপরে। রাইসের মনে এখন নিজের সাম্রাজ্য গড়ার নেশা। সে জয়রাজকে প্রস্তাব দেয় যে সে তার কাছ থেকেই ১,০০,০০০ টাকার মাল কিনবে, তবে হাতে কোনো টাকা নেই, সবই হবে বিশ্বাসের ওপর। জয়রাজের বন্ধুরা উপহাস করলেও দীর্ঘদিনের বিশ্বস্ততার খাতিরে জয়রাজ তাকে ৭২ ঘণ্টার সময় দেয়। চ্যালেঞ্জটা গ্রহণ করে সে ফেরার পথে এক ব্যক্তির কাছে জানতে পারে যে ঈদের মৌসুমে একটি ভালো ছাগলের দাম ৫ থেকে ১০,০০০ টাকা হতে পারে। এই সামান্য তথ্য রাইসের মাথায় এক বিশাল ফোন দিয়ে এনে দেয়। সে দ্রুত এক শোরুমে গিয়ে নিজের পুরনো বাইক জামানত রেখে টেস্ট ড্রাইভের বাহানায় একটি দামি গাড়ি নিয়ে বের হয়, যা তার বড় কোনো পরিকল্পনার প্রথম ধাপ ছিল। সেই নতুন গাড়িটি নিয়ে রাইস সোজা শহরের বাইরে এক বড় ব্যবসায়ীর কাছে হাজির হয়। ১,০০,০০০ টাকা মূল্যের ঝকঝকে গাড়িটির বিনিময়ে সে নগদ টাকা না নিয়ে এক ট্রাক ভর্তি ছাগল সওদা করে নেয়। রাইসের পকেটে তখন কোনো নগদ অর্থ না থাকলেও তার কাছে ছিল এক ট্রাক দামি ছাগল, যা নিয়ে সে তার জীবনের সবচেয়ে বড় জুয়াটি খেলার প্রস্তুতি নেয়। এই তীক্ষ্ণ বুদ্ধি আর ঝুঁকি নেওয়ার অদম্য সাহসে তাকে সাধারণ অপরাধীর কাতার থেকে সরিয়ে এক বড় লক্ষ্যপানে এগিয়ে দেয়। রাইস জানত এই ছাগলগুলো স্থানীয় বাজারে বিক্রি করলে খুব একটা মুনাফা হবে না, তাই সে সাদিককে নিয়ে পাড়ি জমায় মুম্বাইয়ের উদ্দেশ্যে। কুরবানির ঈদের সময় মুম্বাইয়ের বিশাল বকরা মন্ডিতে ছাগলের চাহিদা ও দাম কয়েক গুণ বেড়ে যায়। এই সহজ হিসেবটাই ছিল রাইসের মূল পুঁজি। সেখানে পৌঁছনোর পর স্থানীয় মস্তানরা তার কাছে তোলা বা হপ্তা দাবি করে। রাইস অত্যন্ত বিনয়ের সাথে তাদের বোঝানোর চেষ্টা করে যে সে কেবল সামান্য উপার্জনের আশায় এসেছে, কিন্তু মস্তানরা তাকে অপমান করে তাড়িয়ে দিতে চাইলে এবং একজন তাকে ব্যাটারি বলে গালি দিলে রাইসের ধৈর্যচ্যুতি ঘটে। মুহূর্তের মধ্যেই পুরো মার্কেটে এক এলাহি কাণ্ড শুরু হয়ে যায়। রাইস আর সাদিক দুজনে মিলে সেখানে তহলকা মাছিয়ে দিলেও প্রতিপক্ষ ছিল শত শত। এক পর্যায়ে এক ব্যক্তি রাইসের মাথায় বন্দুক ঠেকিয়ে পুনরায় ব্যাটারি বলে ডাকলে রাইস ঝড়ের বেগে তার হাত থেকে অস্ত্র কেড়ে নেয় এবং চোখে চোখ রেখে গর্জে ওঠে, ব্যাটারি নেহি বলনে কা। তবে সেই ধস্তাধস্তির এক পর্যায়ে রাইস সংজ্ঞা হারিয়ে ফেলে।
সন্ধেবেলা নামাজ পড়ে ওই এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব মুসা ভাই রাইসকে নিজের দরবারে ডেকে পাঠান। মুসা কিছুটা তাচ্ছিল্যের সুরে বলেন যে তার ছাগলগুলো এখন লোকজনের পেটে বিরিয়ানি হয়ে চলে গেছে। সেই ক্ষতিপূরণ কিভাবে হবে জানতে চাইলে রাইস নির্ভীকভাবে তার মায়ের সেই বিখ্যাত সংলাপটি আওড়ায় বলে, কোনো ধান্দাই ছোট নয়, আর ধান্দার থেকে বড় কোনো ধর্ম নেই। রাইসের এই অকুতভয় চাউনি আর ব্যক্তিত্ব দেখে মুসা মনে মনে বেশ মুগ্ধ হন। রাইস যখন ফেরার আগে নিজের জন্য 1 প্লেট বিরিয়ানি চেয়ে নেয়, তখন মুসা হো হো করে হেসে ওঠেন। 1 লাখ টাকার সেই দামি বিরিয়ানি খেতে খেতে রাইস আর সাদিক ট্রেনে করে ফিরে আসে। বাড়িতে পৌঁছনোর পর হঠাৎ নবাব নামেক এক ব্যক্তি তাদের সামনে টাকার ব্যাগ তুলে দেয়। সে জানায় মুসা ভাই রাইসের সাহসিকতা আর সত্যতায় খুশি হয়ে ছাগলগুলোর ন্যায্য মূল্য পাঠিয়েছেন। মুসা মূলত রাইসকে পরীক্ষা করছিলেন। যদি সে ভয় পেয়ে পায়ে পড়ত, তাহলে হয়তো তার পরিণতি অন্যরকম হতো। এরপর রাইস তার মায়ের কবরে চাদর চড়িয়ে প্রতিজ্ঞা করে যে সে নিজের স্বতন্ত্র ব্যবসা শুরু করবে এবং এই কাজে কখনো কারো ক্ষতি হতে দেবে না। খুব অল্প সময়ের মধ্যেই রাইসের কারবার চারিদিকে ছড়িয়ে পড়ে। সে সরাসরি ডিলারদের কাছ থেকে বিদেশি লাল পানির যোগান নিতে শুরু করে এবং অঢেল সম্পদের মালিক হয়। কিন্তু রাইস তার নীতিতে অটল। সে কেবল ব্যবসা করবে, কারো জানমালের ক্ষতি করবে না। গল্প যখন সাফল্যের শিখরে, ঠিক তখনই ফতেপুর থেকে 235 কিলোমিটার দূরে এক জমকালো পার্টিতে গল্পের আসল মোড় ঘুরে যায়। এন্ট্রি হয় এসপি মজনুদারের, এক সৎ, একরোখা এবং জেদি পুলিশ অফিসার। যে পার্টিতে বড় বড় প্রভাবশালীরা নিষিদ্ধ পানীয়ের উৎসবে মেতেছিল, মজনুদার সেখানে হানা দিয়ে সবাইকে গ্রেপ্তার করেন। ওপর মহলের চাপের কাছে নতি স্বীকার না করায় তাকে শাস্তিস্বরূপ রাইটিংয়ে বদলি করা হয়। কিন্তু মজনুদার হাল ছাড়ার পাত্র নন। এইদিকে রাইসের জীবনে আসে নতুন প্রাণের ছোঁয়া। একদিন ক্রিকেট খেলার সময় তার একটি শট সরাসরি পাশের বাড়ির ভেতরে গিয়ে পড়ে। বল আনতে গিয়ে রাইস মুখোমুখি হয় সুন্দরী আছিয়ার। আছিয়ার স্নিগ্ধ রূপ রাইসের কঠিন জীবনে এক পশলা বৃষ্টির মতো প্রশান্তি নিয়ে আসে। এখান থেকেই একদিকে মজনুদারের সাথে রাইসের পেশাদার লড়াই, আর অন্যদিকে আছিয়ার সাথে তার ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। আছিয়াকে দেখার পর রাইসের কঠিন হৃদয়ে যেন প্রেমের সুর বেজে ওঠে। তাদের দুজনের এক স্নিগ্ধ সম্পর্কের সূচনা হয়। তবে এই ব্যক্তিগত সুখের মাঝেই খবর আসে রাইসের চিরশত্রু মজনুদার বদলি হয়ে সরাসরি ফতেপুরায় আসছেন। শহরে পা রেখেই মজনুদার নিজের কঠোর অবস্থানের জানান দেন। পুরনো দুর্নীতিবাজ ইন্সপেক্টর যখন তাকে আপ্যায়নের ছলে মদের প্রস্তাব দেয়, মজনুদার তখন ঠান্ডা মাথায় কলম এগিয়ে দিয়ে বলেন, হয় নিজের ইস্তফাপত্র লিখুন, না হয় অবৈধ আড্ডার ঠিকানা দিন। এসপি মজনুদার শুরুতেই জয়রাজ শেঠের একটি বিশাল ট্রাক জব্দ করে জনসমক্ষে সেই হাজার হাজার মদের বোতলের ওপর দিয়ে রোড রোলার চালিয়ে নিজের আগমন বার্তা ঘোষণা করেন। এরপর মজনুদার রাইসকে থানায় তলব করেন। সেখানে দুজনের মধ্যে এক শীতল স্নায়ুযুদ্ধ শুরু হয়। মজনুদার এক কাপ চা নিজে অর্ধেক খেয়ে বাকি অর্ধেক রাইসের দিকে এগিয়ে দিয়ে তাচ্ছিল্যের সুরে বলেন, থানায় চায়ের অভ্যাস করে নে ব্যাটারি, কারণ তোর ব্যবসার সাথে সাথে আমি তোর নিঃশ্বাস নেওয়াও বন্ধ করে দেব। রাইস সেই চা স্পর্শ না করেই দম্ভের সাথে বেরিয়ে আসে। সে বুঝতে পারে মজনুদারের নজর এড়াতে হলে ব্যবসার কৌশল বদলাতে হবে। রাইস তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এক অভিনব ফন্দি আটে। সে হাইওয়েতে বড় ট্রাক আটকে সেখান থেকে মাল নামিয়ে ছোট ছোট 5টি ভিন্ন ভিন্ন গাড়িতে করে দুর্গম পথে পাঠিয়ে দেয়। মজনুদার যখন রাইসের সেই বিশাল ট্রাক আটকান, তখন ভেতর তল্লাশি করে দেখেন মদের বদলে সেখানে কেবল একটি আধখাওয়া চায়ের কাপ রাখা, যা ছিল মজনুদারের প্রতি রাইসের সরাসরি বিদ্রুপাত্মক চ্যালেঞ্জ। মজনুদারের সাঁড়াশি অভিযানে যখন সমস্ত কারবারিরা কোণ ঠসা, তখন জয়রাজ শেঠের নেতৃত্বে তারা একটি সিন্ডিকেট গঠন করে। রাইস এই সিন্ডিকেটে যোগ দেওয়ার জন্য শর্ত দেয় যে তাকে এর চেয়ারম্যান করতে হবে। নিজেকে প্রমাণ করার জন্য জয়রাজ তাকে 3 সপ্তাহ সময় দিলে রাইস তা সাদরে গ্রহণ করে। মজনুদার যখন স্থলপথের সমস্ত নাকেবন্দি করে ফেলেন, রাইস তখন সড়কপথ পুরোপুরি ত্যাগ করে সমুদ্রপথে নৌকা বোঝাই করে মাল নিয়ে আসে। মজনুদার ব্রিজের ওপর দাঁড়িয়ে অধীর অপেক্ষায় থাকলেও রাইস তার নাকের ডগা দিয়ে সমুদ্রের নিচ দিয়ে রাজকীয়ভাবে পার হয়ে যায়। এই সাফল্যে কমলা শেঠের মতো প্রভাবশালী ব্যক্তির আশীর্বাদ রাইসের সাম্রাজ্যকে আরও বিস্তৃত করে। তবে রাইসের এই আকাশচুম্বী জনপ্রিয়তা জয়রাজ শেঠ সহ্য করতে পারছিলেন না। তিনি পথের কাঁটা সরাতে রাইসকে মারার জন্য ভাড়াটে খুনি পাঠান। কিন্তু রাইসের তীক্ষ্ণ চোখ এড়ানো অসম্ভব ছিল। সে পাল্টা ধাওয়া করে একজনকে ধরে নিজের হাতেই খতম করে দেয়।
এই খুনের খবর পেয়ে মজনুদার পুনরায় অ্যাকশনে ফেরেন এবং রাইসের আড্ডায় তল্লাশি চালিয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়া দেন। এদিকে রাইসের ব্যক্তিগত জীবনেও পরিবর্তন আসে। আছিয়ার সাথে প্রণয় থেকে তাদের পরিণয় ঘটে এবং তারা এখন সুখী দম্পতি। এর মাঝেই মুম্বাইয়ের ডন মুসার ফোন কল রাইসের জীবনের ধ্রুব সত্যটি সামনে আনে। যে খুনি তাকে মারতে এসেছিল সে আর কেউ নয়, বরং তার নিজের গুরু জয়রাজ শেঠ। গুরুর এই বিশ্বাসঘাতকতায় ক্ষিপ্ত রাইস সেই রাতেই জয়রাজের ক্লাবে হানা দেয়। লায়লা ও লায়লা গানের মাতাল নাচের ভিড়ে রাইস নিজেকে লুকিয়ে ফেলে এবং এক নর্তকের কোমরের বেল্ট থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে শুরু করে এক বীভৎস লড়াই। জয়রাজের দেহরক্ষীদের এক এক করে পরাস্ত করে যখন তারা মুখোমুখি হয়, জয়রাজ লজ্জায় মাথা নত করে ফেলেন। রাইসের চোখের সামনে তাদের পুরনো স্মৃতি ভেসে উঠলেও সে আবেগের ঊর্ধ্বে উঠে জয়রাজকে চিরতরে সরিয়ে দেয়। জয়রাজের মৃত্যুর পর পুলিশের চাপের মুখে মজনুদারকে আবারও বদলি করা হয়। রাইস এখন অপ্রতিদ্বন্দ্বী। সে পুলিশকে বোকা বানাতে প্রতি মাসেই নিজেই একটি ট্রাক ধরিয়ে দিত এবং দম্ভের সাথে পুলিশের পাশে দাঁড়িয়ে ছবি তুলে খবরের কাগজে ছাপিয়ে দিত। রাইস তার মহল্লার অভাবী মহিলাদের জন্য ঘরে ঘরে কাজ সেলাইয়ের ব্যবস্থা করে এবং সেই কাপড়ের থলির ভিতরে বোতল লুকিয়ে হোম ডেলিভারি শুরু করে। রাইসের ঘরে এখন এক পুত্র সন্তান এসেছে, যার খুশির মিষ্টি সে খোদ মজনুদারের কাছেও পাঠিয়ে দেয়। তবে মহল্লার এক দরিদ্র শ্রমিকের আত্মহত্যার ঘটনা রাইসকে বিচলিত করে। সে জানতে পারে ঋণের দায়ে আর মালিকের শোষণে লোকটি মারা গেছে। রাইস সেই অত্যাচারী মিল মালিককে ভয় দেখিয়ে শ্রমিকদের বকেয়া টাকা আদায় করে দেয় এবং মিলটি দখলমুক্ত করে। এতে সাধারণ মানুষের কাছে রাইস হয়ে ওঠে তাদের ত্রাতা। রাইস এখন সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে ডিল করে প্রভাবশালীদের অবৈধ জমি উদ্ধারের মাধ্যমে বিশাল লভ্যাংশ অর্জনের স্বপ্ন দেখে। অন্যদিকে মজনুদারকে একটি পুরনো কন্ট্রোল রুমে বদলি করা হলেও তিনি হাল ছাড়েননি। সেখানে একটি অত্যাধুনিক ফোন ট্র্যাকিং মেশিন ব্যবহার করে তিনি রাইসের সমস্ত গতিবিধি নজরবন্দি করেন। রাইস যখন আপনা দুনিয়া প্রজেক্টের অধীনে গরিবদের জন্য ২০০ একর জমিতে ঘর বানানোর স্বপ্ন দেখছিলেন, তখনই রাজনৈতিক নেতা পাশা লালপানি মুক্ত গুজরাট যাত্রার ঘোষণা দেন। রাইস তাকে রুট পরিবর্তনের হুমকি দিলেও পাশা তা অগ্রাহ্য করেন। পরদিন যখন পাশার মিছিল রাইসের মহল্লায় আসে, রাইস মাঝ রাস্তায় শত শত মদের বোতল ভেঙে তাতে মশাল ছুড়ে দিয়ে আগুনের দেয়াল তৈরি করেন। আগুনের লেলিহান শিখা আর ক্ষিপ্ত জনতার মাঝে মজনুদারের পাতা ফাঁদ আর রাইসের বেপরোয়া জেদ ফতেপুরার আকাশকে বারুদের গন্ধে ভারী করে তোলে। লড়াই এখন অস্তিত্ব রক্ষার, যেখানে সাধারণ মানুষ আর রাইসের দলবল এক হয়ে পুলিশ বাহিনীর মুখোমুখি দাঁড়ায়। পুরো এলাকা তখন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। দাঙ্গার কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ, আর সেই ধোঁয়ার বুক চিরে রাজকীয় ভঙ্গিতে এন্ট্রি নেয় রাইস। সে সরাসরি গিয়ে পাশার কলার চেপে ধরে এবং তার মুখের ওপর মাইকটা ছুঁড়ে মারে। রাইস গর্জে উঠে বলে, তোর দেমাগ তো খুব বেশি, তোরে না কইছিলাম আমার এলাকায় যাত্রা বের করিস না। আমি ধান্দার লোকসান সহ্য করি না। এই ভয়াবহ দাঙ্গার পর চারদিক থেকে মিডিয়া আর জনরোষের চাপ আসতে শুরু করে খোদ মুখ্যমন্ত্রীর ওপর। মুখ্যমন্ত্রী তখন রাইসকে ডেকে এক চতুর প্রস্তাব দেন। তিনি বলেন, পরিস্থিতি শান্ত করতে রাইসকে কয়েকদিন জেলে যেতে হবে, তবে সেখানে সে সব রাজকীয় সুবিধা পাবে এবং জেল থেকেই তার সাম্রাজ্য চালাতে পারবে। মুখ্যমন্ত্রীর মিষ্টি কথায় বিশ্বাস করে রাইস আত্মসমর্পণ করে জেলে চলে যায়। কিন্তু রাজনীতির পাশা খেলা বড়ই বিচিত্র। একদিন সকালে মজনুদার খবরের কাগজ হাতে জেলের ভেতর রাইসের সামনে হাজির হন। সেই কাগজের খবর দেখে রাইসের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে দেখে মুখ্যমন্ত্রী আর পাশা এখন গলায় গলায় বন্ধু, আর তারা রাইসকে মাঝ রাস্তায় একা ফেলে দিয়েছে। এখন চাইলেও রাইস জেল থেকে বেরোতে পারবে না। তবে দমে যাওয়ার পাত্র সে নয়। সে সাদিক আর আসিয়াকে ডেকে জেল থেকেই নির্বাচন লড়ার ঘোষণা দেয়। সাদিক ভয় পেলেও রাইস আত্মবিশ্বাসের সাথে জানায় যে এলাকার মানুষের জন্য সে যা করেছে তার প্রতিদানে ভোট সে পাবেই। তার দলের প্রতীক হয় ঘুড়ি। আসিয়া নিজে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা শুরু করে। নির্বাচনের ফল বেরুলে দেখা যায় রাইস বিপুল ভোটে জয়ী হয়েছে। এমএলএ হওয়ার সুবাদে সে জামিনে মুক্তি পায় এবং জেলের গেটে হাজার হাজার মানুষ তাকে বীরোচিত সংবর্ধনা জানায়।
ফতেপুরায় ফিরে রাইস তার স্ত্রীকে নিয়ে স্বপ্নের প্রজেক্ট আপনা দুনিয়া দেখাতে যায়। সে আবেগপ্রবণ হয়ে বলে, এখানে কেউ না খেয়ে থাকবে না, প্রতিটি রাত হবে দেওয়ালির মতো উজ্জ্বল। সে ঘোষণা করে প্রজেক্টের ঘরের জন্য মানুষকে এখন মাত্র অর্ধেক টাকা দিতে হবে এবং বাকিটা কিস্তিতে শোধ করার সুযোগ থাকবে। সাধারণ মানুষ খুশিতে তাদের জমানো টাকা রাইসের কাছে জমা দিতে শুরু করে। এদিকে মজনুদার এখন এসপি ক্রাইম। ক্ষমতার এই অসম লড়াইয়ে তাদের পুনরায় দেখা হলে টান টান উত্তেজনা তৈরি হয়। মজনুদার শান্ত গলায় সতর্ক করে দেন যে এবার আর মুখ্যমন্ত্রীর আশীর্বাদ রাইসের ওপর নেই, তাই একটিমাত্র ভুলের সুযোগ পেলেই তিনি রাইসকে শেষ করে দেবেন। ঠিক সেই সময় উত্তরপ্রদেশে একটি চলন্ত ট্রেনে আগুন দেওয়ায় অনেক নিরীহ মানুষ মারা যায় এবং দেশ জুড়ে দাঙ্গা আর কারফিউ শুরু হয়। এই সংকটেও রাইস তার মানবতা হারায়নি। সে নিজের অর্থে হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা করে। কিন্তু পর্দার আড়ালে মুখ্যমন্ত্রী আর পাশা এক নোংরা চাল চালেন। তারা রাইসের আপনা দুনিয়া প্রজেক্টের জমিটিকে রাতারাতি গ্রিন জোন ঘোষণা করে দেয়, যেখানে ঘরবাড়ি বানানো নিষিদ্ধ। এক নিমেষে রাইসের তিলে তিলে গড়া স্বপ্ন আর মানুষের বিশ্বাস থচনচ হয়ে যায়। প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়া এবং মানুষের খাবার আর নির্বাচনের পেছনে সব টাকা খরচ হয়ে যাওয়ায় রাইসের ভাণ্ডার এখন শূন্য। সাদিক যখন জানায় যে তাদের সব টাকা শেষ, তখন রাইস দিশাহারা হয়ে পড়ে। নিজের মহল্লার মানুষের ভালোবাসা আর তাদের কষ্টের টাকা ফেরত দেওয়ার দায়বদ্ধতা তাকে ভেতরে ভেতরে ভেঙে চুরমার করে তোলে। উপায়ন্তর না দেখে রাইস পুনরায় মুম্বাইয়ের ডন মুসা ভাইয়ের কাছে সাহায্য চায়। মুসা বুঝতে পারে রাইস এখন দেওয়ালে পিঠ থেকে যাওয়া এক বাঘ। সে রাইসকে টাকা ধার না দিয়ে সোনা পাচারের একটি বড় ডিল দেয়। সোনার বিস্কুটের সাথে কালো রঙের এক অদ্ভুত প্যাকিং মেটেরিয়াল ছিল। মুসার ডান হাত নওয়াব রাইসকে আশ্বস্ত করে বলে এটি কেবল সোনা নিরাপদে রাখার জন্য বিশেষ প্যাকিং। নিরুপায় রাইস নিজের অস্তিত্ব আর মানুষের টাকা ফেরত দেওয়ার তাগিদে এই রহস্যময় ডিলটি গ্রহণ করতে বাধ্য হয়। এই কাজের বিনিময়ে রাইস এক ব্যাগ ভর্তি টাকা পায়। সেই টাকা হাতে পেয়ে রাইস আর সামিক যেন আকাশের চাঁদ হাতে পায়। তারা কালক্ষেপ না করে মহল্লার প্রতিটি মানুষের পাওনা টাকা কড়ায় গণ্ডায় মিটিয়ে দেয়। এতে সাধারণ মানুষের চোখে রাইসের সম্মান আর গ্রহণযোগ্যতা আরও কয়েক গুণ বেড়ে যায়। চারদিকে আবারও রাইসের জয় জয়কার ধ্বনিত হতে থাকে। রাইস ভেবেছিল তার জীবনের সব মেঘ কেটে গেছে এবং এখন থেকে সে শান্তিতে দিন কাটাতে পারবে। কিন্তু ভাগ্যের একটি নিষ্ঠুর পরিহাস তখনও তার অগোচরে অপেক্ষা করছিল। উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে হঠাৎ করে একের পর এক সিরিজ বোমা বিস্ফোরণ ঘটে। পুরো দেশ এই নৃশংসতায় স্তব্ধ হয়ে যায়। তদন্তে বেরিয়ে আসে এক হাড়হিম করা সত্য। যে জিনিসটিকে রাইস সাধারণ প্যাকিং মেটেরিয়াল ভেবেছিল, সেটি আসলে ছিল ভয়াবহ আরবিএক্স। নিজের অজান্তেই সে শত শত নিরীহ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে ভেবে রাইসের পায়ের তলা থেকে মাটি সরে যায়। প্রচণ্ড অনুশোচনায় দগ্ধ হয়ে সে বারবার ঈশ্বরকে স্মরণ করতে থাকে। ওদিকে এই অপরাধবোধ সইতে না পেরে কমলা সেঠ নিজের জীবন প্রদীপ নিভিয়ে দেন। মজনুদার জানতেন রাইসকে ধরার জন্য কোনো পরোয়ানার প্রয়োজন নেই, তার নিজের বিবেকই তাকে টেনে আনবে। রাইস বুঝতে পারে তার সময় ফুরিয়ে এসেছে। সে সাদিককে ডেকে তার স্ত্রী ও সন্তানকে নিরাপদ আশ্রয় পাঠিয়ে দেয়। এরপর নিজের বন্দুকটি হাতে নিয়ে সে সোজা পাড়ি জমায় মুম্বাইয়ের মুসা ভাইয়ের ডেরায়। ওদিকে মজনুদার রাইসের খোঁজে তার বিশ্বস্ত লোকেদের ওপর অমানসিক অত্যাচার শুরু করেন। রাইস যখন মুসার সামনে গিয়ে দাঁড়ায়, মুসা তাচ্ছিল্যের সুরে বলে, সে তো অনেক পুণ্যের কাজ করেছে, তাই সোজা স্বর্গে যাবে। রাইস চোখের আগুন নিয়ে উত্তর দেয়, নিষ্পাপ মানুষদের মেরে জান্নাত পাওয়া যায় না মুসা ভাই। মুসা যখন তাকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, রাইস সাফ জানিয়ে দেয় সে নিজে পালাবে না এবং কাউকে পালাতেও দেবে না। ক্ষিপ্ত হয়ে মুসা তার অনুচরদের নির্দেশ দেয় তাকে শেষ করে দিতে। শুরু হয় এক অসম লড়াই। মুসা গুলি চালানোর আগেই রাইসের বুলেট তাকে কাবু করে ফেলে। একাই মুসার সব গুন্ডাদের নিকেশ করে সে মুসার মুখোমুখি বসে এবং জীবনের শেষবারের মতো গর্জে ওঠে, ব্যাটারি নেহি বলনে কা। এরপর নিজের চশমার ফ্রেমের দাঁটা দিয়ে মুসার গলায় আঘাত করে তাকে চিরতরে স্তব্ধ করে দেয়। সেখান থেকে বেরিয়ে রাইস তার ছোটবেলার সেই চিকিৎসককে ফোন করে, যাকে সে বাবার মতো শ্রদ্ধা করত। এরপর সাদিকের সাথে কথা বলে সে জানতে পারে পুলিশ এখনও তার বাড়িতে পৌঁছায়নি। রাইস বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে জানত না মজনুদার তখন তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছেন। রাইসের আসার খবর পেয়ে পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলে এবং মজনুদা দেখা মাত্র গুলির নির্দেশ দেন। কিন্তু রাইস একা আসেনি, সে সাথে করে নিয়ে আসে এক ঝাঁক সংবাদকর্মী। বাধ্য হয়ে মজনুদার তার নির্দেশ প্রত্যাহার করেন। আত্মসমর্পণ করার আগে রাইস শেষবারের মতো সাদিককে জড়িয়ে ধরে হাসে এবং স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে পুলিশের গাড়িতে ওঠে।
পুলিশ তাকে শহর থেকে দূরে এক নির্জন প্রান্তরে নিয়ে যায়। মজনুদা অবাক হয়ে জিজ্ঞাসা করেন নিজের পরিণতি জেনেও সে কেন ফিরে এলো। রাইস শান্ত গলায় জবাব দেয়, আসতেই হতো, না হলে তোমরা আমার লোকগুলোকে ছাড়তে না। সে নিজের ঘড়ি আর লকেটটি মজনুদার হাতে দিয়ে অনুরোধ করে তার স্ত্রীর কাছে পৌঁছে দিতে এবং সত্যটা জানিয়ে দিতে। এরপর আসে সেই চূড়ান্ত এনকাউন্টারের মুহূর্ত। রাইস কাপুরুষের মতো পিঠে নয়, বরং বুক পেতে বীরের মতো গুলি নিতে চায়। মজনুদা যখন প্রথম গুলিটি চালান, রাইসের কানে তার মায়ের সেই বিখ্যাত সংলাপগুলো বাজতে থাকে। দ্বিতীয় গুলিতে মনে পড়ে যায় প্রাণের বন্ধু সাদিকের কথা, আর তৃতীয় গুলির সাথে সাথে চোখের সামনে ভেসে ওঠে তার স্ত্রী আর ছোট্ট সন্তানের মুখ। মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ে ফতেপুরার অঘোষিত সম্রাট রাইস। এক ডনের উত্থান আর পতনের এই মহাকাব্যের এভাবেই মর্মান্তিক সমাপ্তি ঘটে।